গাইস, আজকের এই ভিডিওতে আমরা সাইবার এথিক্স নিয়ে কথা বলবো 5 মার্কসের। তো দেখো, সাইবার এথিক্স বেসিক্যালি কিছু মরালস অ্যান্ড প্রিন্সিপালস যেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ফলো করা উচিত যখন তারা ইন্টারনেট বা যে কোনো ডিজিটাল টেকনোলজিকে ইউজ করছে, যেটা আমরা কেউ করি না। তো দেখো, নেক্সট বলছি, ইটস ইম্পর্টেন্স হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি ইন টুডেজ ডিজিটাল এজ ওয়ার অলমোস্ট এভরি অ্যাক্টিভিটি, কমিউনিকেশন, বিজনেস, এডুকেশন, এন্টারটেনমেন্ট টেক্স প্লেস অনলাইন। দেখো, এই সাইবার এথিক্সের ইম্পর্টেন্স কেন হয়েছে? বিকজ যত দিন যাচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড আছে দ্যাটস বিকামিং ডিজিটাল। সব কিছু ট্রানজ্যাকশন, বিজনেস, এডুকেশন সব কিছু কিন্তু অনলাইনে হচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি অনলাইনে যেসব জিনিসগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যে ট্রাস্ট এবং ইন্টিগ্রিটি, এগুলো মেনটেন কে করে? এগুলো মেনটেন করা হচ্ছে সাইবার এথিক্স। যদি সাইবার এথিক্স না থাকতো তাহলে কোনো ভরসা, কোনো ট্রাস্ট কিচ্ছু থাকতো না। ওকে? তো বেসিক্যালি এখানে সাইবার এথিক্স এটাই বলছে ইউজার্সদেরকে যে ভাই, অনেস্টলি কাজ করো, রেসপন্সিবল সিটিজেনের মতো কাজ করো। তারপর কি বলছে? ইট ডিসকারেজেস হার্মফুল অ্যাক্টিভিটিস সাচ আস হ্যাকিং, সাইবার বুলিং, আইডেন্টিটি থেফট। তো এ বেসিক্যালি যেগুলো হার্মফুল কাজ, যে কাজগুলো করলে তোমার ক্ষতি হবে, সেই কাজগুলোকে মানে ডিসকারেজ করে ইউজারদেরকে যে ভাই তুমি হ্যাক করো না, বুলি করো না, আইডেন্টিটি করো না, ভুলভাল ইনফরমেশন ছড়িও না। ঠিক আছে? একটা হেলদি অনলাইন এনভায়রনমেন্ট তৈরি করো যাতে সবাই ইউজ করতে পারে। নেক্সট কি বলছে? Furthermore, cyber ethics play a crucial role in protecting the privacy and personal data. তো বেসিক্যালি সাইবার এথিক্স ইউজ করে আমরা প্রাইভেট এবং যে পার্সোনাল ডেটা আছে সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। With the increasing amount of sensitive information being shared online, ethical behavior ensures that individual respects each other confidentiality. Because দেখো, যত দিন যাচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ যে সেন্সিটিভ ইনফরমেশন আছে সেটা অনেক এক্সপোনেনশিয়ালি বাড়ছে এবং সেগুলো অনলাইনে শেয়ারও হচ্ছে। তো এই জন্য আমাদেরকে যে এথিক্যাল বিহেভিয়ার এটাই এনশিওর করছে যে এই যে তোমার ইনফরমেশনগুলো আছে সেগুলো লিক হচ্ছে না, তোমার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো লিক হচ্ছে না, অন্যদের হাতে যাচ্ছে না, যাতে মিসইউজ না হয়। ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমার যদি ইউপিআই পিন অন্যের হাতে চলে যায় তাহলে তো তোমার মোবাইল যদি সে পেয়ে যায় তো তোমার ভিখারি বানিয়ে দেবে, এরকম আর কি। এনিওয়েজ, ইন অ্যাডিশন সাইবার অত বেশি লাগবে না। হোয়াট আর ডিজিটাল সিগনেচার্স? নেক্সট কোয়েশ্চেন। ডিজিটাল সিগনেচার হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রনিক মেথড, ঠিক আছে, যেটা ইউজ করে আমরা একটা ডিজিটাল জিনিস, লাইক এ ডিজিটাল ডকুমেন্ট অথবা ডিজিটাল মেসেজ অথবা ডিজিটাল ট্রানজাকশন, এদের যে অথেন্টিসিটি আছে অথবা ইন্টেগ্রিটি, এই দুটো জিনিসকে আমরা ভেরিফাই করতে পারি। তো বেসিক্যালি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক মেথড, ঠিক আছে, যেটা যদি আমরা কি ভেরিফাই করি? কোনো একটা ডিজিটাল ডকুমেন্ট বা মেসেজ এর অথেন্টিসিটি এবং ইন্টেগ্রিটি। ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে একটা হ্যান্ড রিটেন সিগনেচার, বাট এটাকে আমরা ইলেকট্রনিক ফর্মে লিখি। ঠিক আছে? এটাকে আমরা কিরকম ফর্মে লিখি? ইলেকট্রনিক ফর্মে লিখি। তো এটা বেসিক্যালি একটা ভেরিফাইড সেন্টারের মধ্যে থেকে আসে এবং এটা কখনোই ট্রানজ্যাকশনের সময় অল্টার করে না। ঠিক আছে? এবার নেক্সট কি আছে? ডিজিটাল সিগনেচার আমরা কিভাবে বানাই? ডিজিটাল সিগনেচার্স আর ক্রিয়েটেড ইউজিং ক্রিপ্টোগ্রাফিক টেকনিক, স্পেসিফিক্যালি এ কম্বিনেশন অফ প্রাইভেট কি অ্যান্ড পাবলিক কি, এটা আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে সেন্ডার ইউজেস দেয়ার প্রাইভেট কি টু জেনারেট দ্য সিগনেচার, মানে সেন্ডার কি করে? প্রাইভেট কিটা ইউজ করে নিজের সিগনেচারটাকে জেনারেট করে এবং রিসিভার কি করে? পাবলিক কি যেটা আছে ওটা ইউজ করে ওই সিগনেচারটাকে ভেরিফাই করে। ঠিক আছে? এবার যদি মাঝখানে তোমার ডেটাটা চেঞ্জ হয়ে যায় তাহলে সিগনেচারটা ইনভ্যালিড হয়ে যায়। সেই জন্য ডেটাটা ইন্টিগ্রেটেড থাকে। করাপ্টেড ডেটা যেহেতু থাকে তাই তুমি ওটাকে ওপেন করতে পারো না, দ্যাটস ওয়াই দ্য ডেটা ইজ প্রিজার্ভড। ঠিক আছে? তো দেখো, তিনটে মেন পারপাস আছে যেটা তোমার ডিজিটাল সিগনেচার সার্ভ করে। প্রথম যেটা, সেটা হচ্ছে অথেন্টিকেশন। ঠিক আছে? অথেন্টিকেশন হচ্ছে যে পাঠাচ্ছে জিনিসটাকে তার আইডেন্টিটি, সে কি অ্যাকচুয়াল যে মানুষ কাছ থেকে আমি এক্সপেক্ট করছি সেই পাঠিয়েছে না অন্য কেউ পাঠিয়ে দিয়েছে। ইন্টিগ্রিটি, মানে তুমি যে ডেটাটা পাঠিয়েছো সেটা কারেক্ট কিনা, বা মানে সেটার মধ্যে কোনো ট্যাম্পারিং করা হয়েছে কিনা, চেঞ্জ করে দিয়েছে কিনা। অ্যান্ড নন রেপুডিয়েশন, ছেড়ে দাও, মানে জানি না। ডিজিটাল সিগনেচার্স আর ওয়াইডলি ইউজড ইন ই কমার্স, অনলাইন ব্যাঙ্কিং অ্যান্ড গভর্নমেন্টস অ্যান্ড লিগাল ডকুমেন্টস। আমরা সবাই জানি ডিজিটাল সিগনেচার আমরা কোথায় ইউজ করি? ব্যাঙ্কিংয়ে, ই গভর্নেন্সে, লিগাল ডকুমেন্টসে এবং এসব জায়গায়। ঠিক আছে? এবার এথিক্যাল ইস্যুস ইন এআই। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন। এআই সিস্টেমস ক্যান রিফ্লেক্ট হিউম্যান বায়াসেস প্রেজেন্ট ইন ট্রেনিং ডেটা, লিডিং টু আনফেয়ার ডিসিশন ইন এরিয়াস লাইক হায়ারিং, লেন্ডিং আর ল এনফোর্সমেন্ট। ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো যদি যে এআই মডেলটাকে ট্রেন করছে সে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে বায়াসড। ফর এক্সাম্পল, ধরো যদি ভোটিং এর রেসপেক্টেই বলি, দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে কে ভালো, ঠিক আছে, তো ধরো যে মডেলটা বানাচ্ছে সে হয়তো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, তো সেই জন্য ও বেসিক্যালি ওই পলিটিক্যাল পার্টির ব্যাপারে সব ভালো ভালো ইনফরমেশন দিয়েছে, তো এআই মডেলটা বলবে ওই পার্টিটাই ভালো। ঠিক আছে? এবার হয়তো সেটা রিয়েল লাইফে নাও হতে পারে। তো এইখানে বায়াসনেস থাকে, ডিসক্রিমিনেশন থাকে, সেই জন্য ল এনফোর্সমেন্ট এইসব জায়গায় ভুলভাল ডিসিশন নিতে পারে। ধরো যে এআই মডেলটা ট্রেন করেছে সে একজন ফেমিনিস্ট, তখন বুঝতেই পারছো কি হতে চলেছে।
ওকে, নেক্সট হচ্ছে প্রাইভেসি কনসার্নস। এআই কালেক্টস অ্যান্ড অ্যানালাইজেস লার্জ অ্যামাউন্ট অফ পার্সোনাল ডেটা উইচ মে লিড টু মিসইউজ, সার্ভিলেন্স অ্যান্ড ভায়োলেশন অফ ইন্ডিভিজুয়াল প্রাইভেসি। এবার ব্যাপারটা কি হচ্ছে, এআই কিন্তু ভাস্ট অ্যামাউন্টে পার্সোনাল ডেটা কালেক্ট করে, ঠিক আছে, এবং সেটার উপরে প্রসেসিং করে, ঠিক আছে, অ্যানালিসিস করে। সে এতে কি হতে পারে না, ওই যে যে ডেটাটাকে ও কালেক্ট করছে সেটাকে হয়তো মিসইউজও করতে পারে, ঠিক আছে, এবং যে কারোর প্রাইভেসি আছে সেই প্রাইভেসিটাকেও ভায়োলেট করতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল অনেক প্রায় পার্সোনাল ডেটাই থাকে, সো সেগুলো যদি ও মিসইউজ করে, ধরো লিক করে দিল, কাউকে দিয়ে দিল, বা ওটা দিয়ে ভুলভাল জিনিস করলো, তার চাপ হতে পারে। নেক্সট হচ্ছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এটাকে আমরা অনেকে ব্ল্যাক বক্স প্রবলেমও বলে থাকি, ঠিক আছে। বেসিক্যালি এআই হচ্ছে একটা ব্ল্যাক বক্স, মানে ভিতরে ও কিভাবে প্রসেসিং করছে, কি কি অ্যালগোরিদমস কাজ করছে, আমরা সেটা কেউই জানি না, ঠিক আছে। সেই জন্য আমরা এক্সপ্লেন করতে পারবো না যে এটা কিভাবে ও এই এই ডিসিশনটা নিল, বিকজ আমরা জানি না ভিতরে কি অ্যালগোরিদম কাজ করছে, ঠিক আছে। হলো। নেক্সট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট, অবভিয়াসলি এটা তো এখনকার নতুন ট্রেন্ড, এআই জব খা জায়গা। তো বেসিক্যালি এআই কি করছে, মানুষ যে কাজগুলো করতো সেগুলো এআই করে দিচ্ছে, তাই মানুষ এটা দরকার পড়ছে না, এআই কে পয়সাও দিতে লাগে না। আর যদি পয়সা দিতেও লাগে সেটা ইটস এ ভেরি মিনিমাল ফি। একটা মানুষকে 30,000 টাকা দিতে হচ্ছে মাসে, সেটা এআই কে 3,000 টাকা দিতে হচ্ছে, আর সে 10টা মানুষের কাজ করে দিচ্ছে, তো অবভিয়াসলি ইটস মাচ মোর প্রফিটেবল। এই হচ্ছে ব্যাপার। আর তারপর যে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অনেক সময় এটা বোঝা যায় না যে যখন কোনো একটা এআই সিস্টেম কোনো একটা মিস্টেক করছে, কোনো একটা জিনিস ভুল করছে, তো হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট সেটা বোঝা যায় না, ঠিক আছে। আইদার ডেভেলপার রেসপন্সিবল, না যে ইউজার ইউজ করছে সে রেসপন্সিবল, নাকি যে অর্গানাইজেশন এই এআইটাকে বানিয়েছে সে রেসপন্সিবল। এর জন্য কে দায়ী সেটা বোঝা যাচ্ছে না, যে দ্য মিস্টেক উইচ ইজ মেড বাই দি এআই, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স কাকে বলে, ই গভর্নেন্স। তো দেখো, ই গভর্নেন্স হচ্ছে বেসিক্যালি ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, স্পেশালি দ্য ইন্টারনেট টু ডেলিভার গভর্নমেন্ট সার্ভিসেস। মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স আমরা কি করি, বেসিক্যালি যেগুলো ডিজিটাল ডিভাইস আছে এবং ডিজিটাল টেকনোলজি আছে লাইক ইন্টারনেট, এগুলোকে আমরা ইউজ করি যে গভর্নমেন্টের যে সেবাগুলো হয়, গভর্নমেন্টের পরিষেবাগুলো, সেগুলো আমরা ডেলিভার করি, গভর্নমেন্টের সার্ভিসের মধ্যে দিতে পারি, এবং আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে, ইনফরমেশন শেয়ার করতে পারি, সিটিজেন্সদের সাথে কমিউনিকেট করতে পারি, বিজনেস করতে পারি, ঠিক আছে, এবং আরও অন্য গভর্নমেন্ট ইন এফিসিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানার, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ইট এইমস টু সিম্পলিফাই গভর্নমেন্টাল প্রসেসেস বাই মেকিং সার্ভিসেস অ্যাভেলেবল অনলাইন। তো এই যে যেমন ধরো গভর্নমেন্টের অনেক প্রসেস আছে, ফর এক্সাম্পল ধরো ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করা, সো ইটস এ ভেরি টিপিক্যাল প্রসেস। তোমার ব্যাংকে যেতে হবে, পাসবইয়ের লাইনে দাঁড়াতে হবে, দেন তুমি পাসবইটাকে আপডেট করাবে। তার থেকে ভালো হলো তুমি একটা অ্যাপ, ওই পার্টিকুলার ব্যাংকিং অ্যাপটা ডাউনলোড করে নিলে, দিয়ে নিজের যে ট্রানজ্যাকশনের ব্যালেন্সটা, মানে তুমি নিজের জাস্ট ব্যাংক ব্যালেন্সটা দেখে নিলে আফটার এনি ডেবিট অর ক্রেডিট, ব্যাস হয়ে গেল, সো এটা ডিজিটালাইজ হয়ে গেল, ঠিক আছে। তো বেসিক্যালি ইন্টারনেটের ইউজ করি আমরা এই জিনিসটা করছি। তারপর ধরো ফর এক্সাম্পল ব্যাংক থেকে টাকা উইথড্র করা, ঠিক আছে, বা ব্যাংকে টাকা ডিপোজিট করা, সব কিছুই অনলাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ ফোনপে, গুগল পে, এসব। তো এতে কি হচ্ছে না, এতে পেপার ওয়ার্কও কম হচ্ছে, চেক লিখতে হচ্ছে না। সিমিলারলি করাপশনও হতে পারে না, বিকজ করাপশন সামনে হলে ভাই, তুমি যদি লোন নাও বা ইয়ে নাও, একে এত টাকা দিতে হবে, তাকে তত টাকা দিতে হবে অ্যাজ কমিশন, এগুলো হচ্ছে না। এনিওয়েজ, তো এই জিনিসগুলো আছে। এবার সিটিজেন কি করতে পারে, বিভিন্ন টাইপের সার্ভিসেসকে ই গভর্নেন্সের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারে, যেমন ট্যাক্স ফিল করা, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা, বিল পে করা, সার্টিফিকেটস পাওয়া, ঠিক আছে, উইদাউট ফিজিক্যালি ভিজিটিং গভর্নমেন্ট অফিসে। মানে তুমি বাড়ি বসেই কাজ করতে পারবে, এটাই হচ্ছে ই গভর্নেন্সের মেন রুল। এবার এটাকে আশা করি তোমরা বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। সিমিলারলি এটা তোমার কিন্তু একটা জিনিসও করে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। দেখো, যে ডিজিটাল রেকর্ডসগুলো আছে সেগুলো তো কোথাও হারিয়ে যায় না, এবং ওগুলোকে ট্র্যাক করা খুবই ইজি, ঠিক আছে, কম্পেয়ার টু ফিজিক্যাল রেকর্ড। ফিজিক্যাল রেকর্ড তুমি ডিস্ট্রয়, ড্যামেজ করে দিতে পারো, জ্বালিয়ে দিতে পারো, বাট তুমি ডিজিটাল রেকর্ডকে জ্বালাতেও পারবে না, ডিলিট করে দিলেও ওদের ব্যাংকের ডেটাবেসে সেভ হয়ে যায়, তো কিছু করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার দেখো 4 টাইপস অফ ইন্টারাকশন হয় ই গভর্নেন্সের। প্রথমে হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন, ঠিক আছে, G2C। তারপর হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস, G2B। তারপর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G। গভর্নমেন্ট টু এমপ্লয়, G2E। ব্যাস, এর বেশি আর জানতে লাগবে না। পেটেন্ট প্রোটেকশন ইন দি ইন্টারনেট এরা, ঠিক আছে। চলো এটা নিয়ে এবার একটু কথা বলা যাক। দেখো, পেটেন্ট প্রোটেকশন ইন দি ইন্টারনেট এরা, মানে ওই যে পেটেন্ট নিয়ে যে বলেছিলাম, যে ফর এক্সাম্পল তুমি নিজস্ব কোনো একটা জিনিস আবিষ্কার করলে, লাইক এ মেডিসিন অর এ ড্রাগ। ধরো তুমি একটা ফার্মাকিউটিক্যাল কোম্পানির সায়েন্টিস্ট, সান ফার্মার হয়ে কাজ করছো, তো তুমি এমন একটা ড্রাগ বানালে যে ধরো কোনো একটা বিশাল নেক্সট লেভেলের ধরো প্রবলেমকে সলভ করে দিচ্ছে। এবার তুমি ওই ফর্মুলাটাকে যদি পেটেন্ট না করাও, তাহলে ওই ফর্মুলাটা অন্য কোনো কোম্পানি, ফর এক্সাম্পল ধরো লুপিন,
লুপিনের কোনো একটা সায়েন্টিস্ট হয়তো ওটা ক্লেম করে বলবে না আমি এই ফর্মুলাটা বানিয়েছি, তো তুমি তখন কিছু করতে পারবে না, বিকজ তোমার পেটেন্ট নেই, কোনো প্রুফ নেই যে ওটা তুমি বানিয়েছো। সো ওই জিনিসটা। তো যাই হোক, পেটেন্ট প্রোটেকশন ইন দ্য ইন্টারনেট এরা রেফার্স টু সেফগার্ডিং ইনভেনশনস অ্যান্ড ইনোভেশনস ইন এ হাইলি ডিজিটাল অ্যান্ড গ্লোবালি কানেক্টেড এনভায়রনমেন্ট। এটাই বললাম যে ইন্টারনেট এরা পেটেন্ট প্রোটেকশন হচ্ছে বেসিক্যালি তুমি যে নিজস্ব যে ইনোভেশনটা তৈরি করেছো সেটাকে সেফগার্ড করা। With the rapid growth of online technologies, software, and digital platforms, intellectual property protection has become more important and more চ্যালেঞ্জিং। বিকজ কেন এটা ইম্পর্টেন্ট হচ্ছে এবং কেন চ্যালেঞ্জিং হচ্ছে, বিকজ ডেইলি ডেইলি বলবো না, মান্থলি হাজার হাজার সফটওয়্যার বেরোচ্ছে, হাজার হাজার ডিজিটাল প্ল্যাটফর্মসে নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন টেকনোলজি আসছে। তো এবার এই টেকনোলজিগুলোকে যদি প্রোটেক্ট না করো, তোমার রাইভাল কোম্পানি ওটা ক্লেম করে নেবে, সেই জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, যেমন ধর ইন দ্য ইন্টারনেট এরিয়া ভেরিয়াস ইনভেনশনস লাইক সফটওয়্যার অ্যালগোরিদমস, ই কমার্স মেথডস অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস ক্যান বি ইজিলি কপিড, শেয়ার্ড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস বর্ডার্স উইদিন সেকেন্ডস। এটা সবাই জানে দ্যাট মানে কি হচ্ছে না, তুমি যাই বানাচ্ছ ইন্টারনেট এরাতে, যেমন সফটওয়্যার অ্যালগোরিদম বা ই কমার্স মেথড বা ডিজিটাল টেকনোলজি, এগুলো ইজিলি তুমি কিন্তু কপিও করে নিতে পারো, এবং এক দেশ থেকে আরেক দেশ মানে শেয়ারিং বিটুইন বর্ডার্স ক্যান বি ইজিলি ডান উইদিন এ ফিউ সেকেন্ডস। ঠিক আছে, এর জন্য কি হচ্ছে যে কপিরাইট মানে ইনফ্রিঞ্জমেন্ট মানে চুরির যে রিস্কটা সেটা বেড়ে যাচ্ছে, সেই জন্য তোমার পেটেন্টের রাইটটা আরও বেশি জরুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই কারণে পেটেন্টের লসগুলো তোমার টাইমের সাথে সাথে ইভলভ হয়েছে। ঠিক আছে, যাতে ওরা বেসিক্যালি কম্পিউটার রিলেটেড, ঠিক আছে, সফটওয়্যার রিলেটেড যে ইনোভেশনস আছে এবং বিজনেস মেথডসের উপরে যদি প্রোটেকশন দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে যে অ্যানাদার কি অ্যাসপেক্ট অফ গ্লোবাল নেচার অফ দ্য অ্যানাদার কি অ্যাসপেক্ট ইজ দ্য গ্লোবাল নেচার অফ দ্য ইন্টারনেট। ঠিক আছে, এবার কি বলছে যে ইন্টারনেট তো গ্লোবাল, বিকজ প্রত্যেকটা দেশে সবাই ইন্টারনেট ইউজ করতে পারে। এ পেটেন্টেড ইনভেনশন ইন ওয়ান কান্ট্রি মে বি ইউজড অ্যান্ড ভায়োলেটেড ইন অ্যানাদার। ঠিক আছে, মানে তুমি ধরো প্রথম আমাদের ইন্ডিয়াতে ধরো তুমি যে জিনিসটাকে ইনভেন্ট করে পেটেন্ট করিয়ে নিচ্ছ, সেটাকে হয়তো অন্য কোনো দেশে ওইটা ক্লেম করে নিল বা ভায়োলেট করে নিল। ঠিক আছে, সেই জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশনটাকে খুব এসেনশিয়াল করে দিয়েছে। নাহলে দেখো, যদি মানে ইন্ডিয়ার মধ্যে যদি হয় তাহলে তো অসুবিধা নেই। ফর এক্সাম্পল তুমি এখানে বানালে, হয়তো দিল্লির কেউ তোমার ইনভেনশনটাকে কপি করে নিজের নামে চালিয়ে দিল, তো সেটার জন্য তো ল আছে, কিন্তু ওই ইন্টারন্যাশনাল প্রোটেকশনটাও কিন্তু দরকারি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রোটেকশনটাও কিন্তু দরকারি দরকারি বিকজ নালে যদি আইপিআর ইন্টারন্যাশনাল যদি প্রোটেকশন রাইট না থাকে, তাহলে তুমি ধরো আজকে বানালে আর কালকে তোমার ইয়ে করে দিল, কি বলে, অন্য বিদেশের কেউ তোমার জিনিসটাকে ঝেড়ে দিল, তখন তো কেস খেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর নেক্সট হচ্ছে দ্য ইন্টারনেট অলসো সিম্পলিফাইজ দ্য পেটেন্ট প্রসেস ইটসেলফ, অনলাইন ডেটাবেসেস অ্যালাউ ইনভেন্টার্স টু সার্চ এক্সিস্টিং পেটেন্টস, ফাইল অ্যাপ্লিকেশন। এটা যাই হোক, হাইবার চ্যালেঞ্জেস সাচ এস পেটেন্ট পাইরেসি, ডিফিকাল্টি ইন ট্র্যাকিং, এগুলো থাকে। তো কিছু চ্যালেঞ্জেসও থাকে পেটেন্টে, যেমন হচ্ছে যে যদি কেউ পাইরেট করে তো সেটা কোন লোকেশনে করেছে সেটা বার করা একটু মুশকিল, বিকজ এইসব কাজগুলো কিরমভাবে হয়, অ্যানোনিমাসলি হয়, সেই জন্য তুমি বুঝতে পারবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। উম, কিন্তু পেটেন্টের ব্যাপারে খালি বলতে হতো, আর কি কি সব লজ আছে সেগুলো নিয়ে একটুখানি জাস্ট তোমাকে আলোচনা করতে হতো। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে এগুলো হয়ে গেল এক্সপ্লেন লাইবিলিটি অফ নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার্স। ঠিক আছে, তো দেখো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কিছু লাইবিলিটি থাকে। ঠিক আছে, লাইবিলিটি মানে কি, কিছু রেসপন্সিবিলিটি, ঠিক আছে, যেগুলো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার্স নেয় while the data is getting transmitted, hosted or is made available through their networks। মানে ফর এক্সাম্পল ধরো আমি যদি কোনো একটা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের সার্ভিসটাকে ইউজ করে নিজের ডেটাটাকে শেয়ার করছি, অথবা কিছু হোস্ট করছি, অথবা কিছু ট্রান্সমিট করছি, তো যেহেতু আমি ওদের মানে আইএসপিটাকে ইউজ করছি, মানে যেহেতু আমি ওদের ইন্টারনেট সার্ভিসগুলোকে ইউজ করছি, তো যে আইএসপি আছে তাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। ঠিক আছে, তো এটা কি, তার মধ্যে হচ্ছে বেসিক্যালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, ওয়েব হোস্টিং সার্ভিস এবং অনলাইন প্ল্যাটফর্মস। এগুলো বেসিক্যালি তোমার দুটো ইউজারের মাঝখানে ইন্টারমিডিয়েটারির কাজ করে। এবার দেখো আইটি অ্যাক্ট 2000-এ সেকশন 79-এ কি বলছে, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার্স আর গ্র্যান্টেড লিমিটেড লায়াবিলিটি, অলসো নোন অ্যাজ সেফ হারবার প্রভিশন। দিস মিনস দ্যাট নেটওয়ার্ক সার্ভিস মানে ওদেরকে বেসিক্যালি লিমিটেড লায়াবিলিটি, মানে ওদের রেসপন্সিবিলিটি, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের রেসপন্সিবিলিটি খুব কম থাকে অ্যাজ পার দি আইটি অ্যাক্ট অফ 2000। তো রেসপন্সিবিলিটিটা কি, বেসিক্যালি অনেক কম রেসপন্সিবিলিটি থাকে। তো সেটা হচ্ছে দিস মিনস দ্যাট এনএসপিস আর নট হেল্ড লায়াবল ফর এনি আনলফুল ইলিগাল কন্টেন্ট ট্রান্সমিটেড থ্রু দেয়ার নেটওয়ার্কস। ঠিক আছে, provided they do not have knowledge of that content and have exercised due to diligence in their operations।
মানে ফর এক্সাম্পল ধরো তুমি ওদের মানে নেটওয়ার্ক সার্ভিস ইউজ করে এমন কোনো কন্টেন্ট আপলোড করছো যেটা খুব ইললিগাল, লাইক অ্যাডাল্ট কন্টেন্ট বা এরকম কিছু যেগুলো আনলফুল অথবা ইললিগাল, অথবা কাউকে ডাইরেক্ট মার্ডার করে তার লাইভ স্ট্রিম করছো তুমি ওদের নেটওয়ার্কটাকে ইউজ করে, তো সেটা ইললিগাল, সেটা এখানে দেখানো উচিত না। বাট তুমি তাদের নেটওয়ার্ককে ইউজ করে তুমি মার্ডার করার লাইভ স্ট্রিম করছো, ঠিক আছে? তো এইটাতে কিন্তু নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার লায়াবেল নয়, বিকজ ওরা তোমার নেটওয়ার্কের সার্ভিসটা ইউজ করতে দিয়েছে, বাট তুমি এবার সেটা যদি খারাপ কাজ ইউজ করো তো তাতে এতে তো তাদের কিছু করার নেই। ওকে, যদি তারা না জানে যে তুমি এরকম কোনো কন্টেন্ট শেয়ার করেছো, যদি ওরা না জানে তাহলে ওদের কিছু, দে উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট, মানে তারা কেস খাবে না, বলো? বাট এই যে এক্সেমশনটা আছে সেটা কিন্তু কন্ডিশনাল, ঠিক আছে? কখন? ফর এক্সাম্পল ধরো যদি এনএসপি এটা জেনে যায় যে এই লোকটা ইললিগাল অ্যাক্টিভিটিস করে বা ইললিগাল জিনিসপত্র আপলোড করে আমারই এনএসপি ইউজ করে, বাট তারপরেও যদি ও কোনো অ্যাকশন না নেয়, আর পরে যদি অন্যরা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যদি জানতে পারে বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যদি জানতে পারে যে এরা আগে থেকে জানতো বাট কিছু করেনি, তখন এনএসপি কেস খেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ফর এক্সাম্পল তারা যদি ওই জানা সত্ত্বেও ওই চ্যানেলটাকে ডিলিট না করে বা যদি তাকে ইন্টারনেট না দেয় তাহলে কিন্তু তারা কেস খাবে, এই হচ্ছে ব্যাপার। তো এনএসপিজ আর এক্সপেক্টেড টু ইমপ্লিমেন্ট রিজনেবল সিকিউরিটি প্র্যাকটিসেস অ্যান্ড ইনশিওর দ্যাট দেয়ার প্ল্যাটফর্মস আর নট মিসইউজ, মানে ওদেরকে ওরা নিজের বেস্ট চেষ্টা করে যে সবাইকে ইন্টারনেট দেওয়ার এবং তাদের যে সার্ভিসগুলো আছে সেগুলোর মিসইউজ যাতে না হয়, ঠিক আছে? এবং প্রপার সিকিউরিটি ফিচার্স যেন থাকে, ঠিক আছে? এবার এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর এটা নিয়ে আর বেশি ভেজাবো না। নেক্সট হচ্ছে বায়াস অ্যান্ড ফেয়ারনেস ইন এআই সিস্টেম, ঠিক আছে? এটা নিয়ে এবার একটু আলোচনা করি। তো দেখো, বায়াস অ্যান্ড ফেয়ারনেস আর ক্রিটিক্যাল এথিক্যাল কনসার্নস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। Bias in AI occurs when algorithms produce results that are systematically prejudiced due to flawed data, assumptions, or design. Since AI systems learn from historical data and existing human bias in that data, তো এই বলছি এক মিনিট। যাই হোক, তো বায়াস অ্যান্ড ফেয়ারনেস ইন এআই সিস্টেম কি বলে দেখো, বেসিক্যালি তোমার বায়াস অ্যান্ড ফেয়ারনেস হচ্ছে তোমার এথিক্যাল কনসার্ন রেজ করে। ফর এক্সাম্পল দেখো, বায়াস কখন অকার হয়, যখন অ্যালগোরিদম প্রডিউস রেজাল্টস দ্যাট আর সিস্টেমেটিক্যালি প্রেজুডাইজড ডিউ টু ফ্লড ডেটা, অ্যাজাম্পশনস অর ডিজাইন। মানে হচ্ছে এআইতে বায়াস তখনই তৈরি হয় যখন এআই এমন টাইপের প্রেডিকশনস বা এমন টাইপের রেজাল্ট প্রডিউস করে যেটা দেখে মনে হয় বায়াসড। ফর এক্সাম্পল, আমি যেটা একটু আগে বললাম, দুটো পলিটিক্যাল পার্টির মাঝখানে কোনটা ভালো জিজ্ঞেস করলে ওরকম ধর একটা বলে দিল, তার মানে সে বায়াসড, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি ও রেসিজম করে বা জেন্ডারের রেসপেক্টে বায়াসনেস করে, এরকম অনেক রকমেরই বায়াস হয়। রেসিজমের রেসপেক্টে বায়াস, জেন্ডারের রেসপেক্টে বায়াস, ইকোনমিক বায়াস, ঠিক আছে? এগুলো হয়তো বারবার যেহেতু ওকে ওরকম ডেটা দিয়ে ট্রেন করা হয়েছে হয়তো ওরকমই বলবে, ঠিক আছে? এর জন্য কি হতে পারে, আনফেয়ার আউটকামস দেখা যেতে পারে, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে ফেয়ারনেস ইন এআই রেফার্স টু ডিজাইনিং সিস্টেম দ্যাট মেক্স ডিসিশন ইম্পার্শিয়ালি অ্যান্ড ডু নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি ইন্ডিভিজুয়াল আর গ্রুপ। ফেয়ারনেস ইন এআই এটাকেই বলা হয় যে তুমি এরকম টাইপের এআই সিস্টেম বানাবে যারা কিন্তু মানে কোনো মানে কি বলবো, ইম্পার্শিয়াল থাকবে, কোনো পার্শিয়ালিটি করবে না, কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা রেস বা জেন্ডার এগেনস্টে পার্শিয়ালিটি করবে না, ওর যেটা একদম অনেস্ট ডিসিশন দেবে, যেটা ওর মনে হয় ঠিক সেটাই দেবে এবং ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবে, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। ফর এক্সাম্পল, ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল আউটকাম, আনবায়াসড প্রেডিকশন, এগুলো সবই হতে পারে ফেয়ারনেসের অ্যাসপেক্ট বিভিন্ন, ঠিক আছে? তো এবার এই জিনিসটা কি করে আনবে, এই এআই সিস্টেমে ফেয়ারনেসটা কি করে আনা যায়, এটাই হচ্ছে মেন প্রশ্ন। তো এটার জন্য বেসিক্যালি আমাদের বিভিন্ন টাইপের ডাইভার্স ডেটা সেটস ইউজ করতে হয়, বা ডেভেলপার যারা বানায় তাদের বিভিন্ন টাইপের ডাইভার্সিফাইড ডেটা সেটস ইউজ করতে হয়, ঠিক আছে? বারবার এআই সিস্টেমসকে অডিট করা উচিত, ফেয়ারনেস অ্যাওয়্যার অ্যালগোরিদম লাগানো উচিত, ঠিক আছে? এবং এক্সএআই লাইক ট্রান্সপারেন্সি অ্যান্ড এক্সএআই এগুলোটা ইউজ করা উচিত, যাতে ডিসিশন যেগুলো আমরা এআই দিয়ে বানাচ্ছি সেগুলো বোঝাও যায় এবং অ্যানালাইজও করা যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমরা ক্যাটাগরিজ অফ সাইবার ক্রাইম, এইটা নিয়ে আলোচনা করবো, কত রকমের সাইবার ক্রাইমে ক্যাটাগরি হয়, ঠিক আছে? দাঁড়াও, হ্যাঁ। তো এবার ক্যাটাগরিজ অফ সাইবার ক্রাইম, ঠিক আছে? সাইবার ক্রাইমের কটা ক্যাটাগরি হয় এবং এক্সাম্পলের সাথে সেগুলো আমি বোঝাবো। তো প্রথমটা হচ্ছে ক্রাইম এগেনস্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ক্রাইম এগেনস্ট ইন্ডিভিজুয়ালটা কি, বেসিক্যালি তুমি একটা পার্টিকুলার পার্সনের সাথে তুমি যদি কোনো ক্রাইম করো, ফর এক্সাম্পল তুমি সেই পার্সনের প্রাইভেসিটাকে টার্গেট করলে, তার আইডেন্টিটি নিয়ে খেলা করলে, তার রেপুটেশন ড্যামেজ করার চেষ্টা করলে, এগুলো হচ্ছে
ক্রাইম এগেনস্ট ইন্ডিভিজুয়াল। ফর এক্সাম্পল, তুমি ধরো কাউকে সাইবার বুলিং করছো, ঠিক আছে, অনলাইনে ভুলভাল মেসেজ পাঠাচ্ছ, আইডেন্টিটি থেফট মানে তুমি তার আইডি পাস মানে তুমি তার একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে তুমি ভুলভাল কাজ করছো, ফিশিং করছো, ঠিক আছে, ফিশিং মানে হচ্ছে ওকে ট্রিক মানে এমন ভুলভাল ওয়েবসাইট পাঠাচ্ছ যেটা ও রিয়েল ভেবে ইয়ে করে দিচ্ছে। এটা হলো সাইবার বুলিং। নেক্সট হচ্ছে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, ঠিক আছে। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি মানে হচ্ছে তোমার বেসিক্যালি কোনো একটা প্রপার্টি, ফর এক্সাম্পল ধরো হ্যাক করে নিলে, কারোর জিনিস তুমি হ্যাক করে নিলে, ভাইরাস স্প্রেড করলে, র্যানসমওয়্যার অ্যাটাক, তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কারো সফটওয়্যার বানিয়ে সেটা তুমি জেরে দিলে, নিজের নামে চালিয়ে দিলে, এগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট প্রপার্টি। তারপর ক্রাইম এগেনস্ট অর্গানাইজেশন, এখানে কি হয় বেসিক্যালি ডেটা ব্রিচ করে দিলে, ডিডোস অ্যাটাক লাগিয়ে দিলে, যে বেসিক্যালি তোমার যে ওয়েবসাইটটা আছে ওটাকে বটস দিয়ে এত বেশি বটস ঢুকিয়ে দিলে যে ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেল। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের তুমি পিছনে লাগছো। কর্পোরেট এপসিওনেজ আমি জানি না, এসপিওনেজ, যাই হোক। তারপর হচ্ছে একটা কোম্পানির ডেটাবেসকে তুমি হ্যাক করে নিয়ে কাস্টমার ডেটাগুলোকে চুরি করে বিক্রি করে দিলে, ঠিক আছে, সবাই জেনে গেল কার কত কোন ব্যাংকে কত টাকা আছে, কেস খেয়ে গেল। গভর্নমেন্টের এগেনস্টে ক্রাইম, যেমন দেখতেই পাচ্ছ হ্যাকড বাই ভ্যানোমাস মড, এটা একটা হ্যাকিং গ্রুপ যে কোনো একটা গভর্নমেন্টের সাইটকে হ্যাক করেছিল, ফর এক্সাম্পল তাদের ওয়েবসাইট বা কোনো নিউজ এজেন্সির ওয়েবসাইটকে হ্যাক করে দিয়ে তাদের প্রোপাগান্ডা স্প্রেড করা, ঠিক আছে, তো এরকম সব আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি ক্রাইম এগেনস্ট অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে প্রফেশনাল এথিক্স ইন আইটি, ঠিক আছে। আইটিতে কিছু প্রফেশনাল এথিক্স আছে যেগুলো ছাড়া হয় না। তো এটা হচ্ছে বেসিক্যালি সেট অফ মোরাল প্রিন্সিপালস এবং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, যেগুলো সবার ফলো করা উচিত, সব আইটি প্রফেশনাল যারা আছে কাজে তাদের ফলো করা উচিত। যেমন হচ্ছে টেকনোলজি, আমরা জানি মডার্ন সোসাইটিতে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আইটি প্রফেশনালদেরকে এক্সপেক্ট করা হচ্ছে যে তারা কিছু পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করে যাতে একটা সেফ এনভায়রনমেন্ট থাকে, যখন মানে কখন, আর যেন অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি এগুলো থাকে। ডেভেলপিং, ম্যানেজিং অ্যান্ড ইউজিং ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ প্রফেশনাল এথিক্স ইজ মেনটেনিং কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রিভেসি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার মেন একটা তোমার প্রফেশনাল এথিক্সের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে তোমার কনফিডেন্সিয়াল হতে হয়, মানে জিনিসপত্র লুকাতে হবে। আইটি প্রফেশনাল অনেক সময় কি করে না, সেন্সিটিভ ডেটা হ্যান্ডেল করে, যেটা যদি তাদের রাইভাল কোম্পানির কাছে চলে যায় তাহলে মুশকিল হবে। এবার সেন্সিটিভ ডেটার মধ্যে কি পার্সোনাল ইনফরমেশন, কিছু বিজনেসের সিক্রেট, কার বিজনেস কার কার সাথে কি কি বিজনেস ডিল করেছে, হ্যানা ত্যানা, এগুলো, ঠিক আছে। আর যারা আইটি প্রফেশনাল আছে তাদের কিন্তু এটা এনশিওর করতে হবে যে এই যে ডেটাটা আছে সেটা কিন্তু মিসইউজ যাতে না হয় এবং পারমিশন ছাড়া যেন অন্য কারোর কাছে ডিসক্লোজ না হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট হচ্ছে অ্যানাদার কি এলিমেন্ট ইজ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন ওয়ার্ক, ঠিক আছে। একটা হচ্ছে অনেস্টি, মানে তুমি যে কাজটা করবে সেটা অনেস্টলি, প্রফেশনালদের সবসময় অ্যাকিউরেট ইনফরমেশন দেওয়া উচিত, ডেটা ম্যানিপুলেট করা উচিত না, চেঞ্জ করা উচিত না, অথবা ভুলভাল কাজে এনগেজ করা উচিত না, মানে ভুলভাল কাজ করা উচিত না, লাইক হ্যাকিং, স্প্রেডিং ম্যালওয়্যার, ঠিক আছে, এইগুলো আছে। Next হচ্ছে additionally, IT professionals have a responsibility towards the society. They should avoid creating or promoting technologies that can harm individual or communities and must consider the social impact of their work. মানে এবার ওদেরকে বেসিক্যালি এমন এমন সফটওয়্যার বানানো উচিত, ঠিক আছে, এমন এমন সফটওয়্যার ওদের বানানো উচিত না যেগুলো কোনো মানে সোসাইটি এবং হিউম্যানিটির এগেনস্টে যাবে বা তাদের হার্ম করতে পারে, সেটা যেন না হয়, ঠিক আছে। এবার লিগাল ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেগুলো বানানো উচিত, ভালো সফটওয়্যার বানানো উচিত, খারাপ সফটওয়্যার না বানানো উচিত, ম্যালওয়্যার না বানানো উচিত, এইসব। ইন কনক্লুশন, প্রফেশনাল এথিক্স ইন আইটি সেট ট্রাস্ট, সিকিউরিটি, অ্যাকাউন্টেবিলিটি, ইন্টিগ্রিটি, রিলায়েবিলিটি, এইসব আছে, ঠিক আছে। যাই হোক, নেক্সট হচ্ছে রোল অফ উইপো। উইপো মানে কি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটাকে নিয়ে একটু বলি। এর কাজ কি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হচ্ছে একটা স্পেশালাইজড এজেন্সি যেটা তোমার কি করে না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে প্রমোট করে, আইপিআর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এর মেন কাজ কি, এর মেন কাজ হচ্ছে ইনোভেশনকে এনকারেজ করা এবং ক্রিয়েটিভিটিকে এনকারেজ করা, and by ensuring that the rights of the creators and inventors are recognized and protected internationally। মানে এর কাজ হচ্ছে এইটা এনশিওর করা যে ক্রিয়েটাররা যেসব জিনিসগুলো বানাচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাদের জিনিসগুলো যেন প্রোটেক্টেড থাকে এবং রেকগনাইজড হয় ইন্টারন্যাশনালি। যাই হোক, তো এবার উইপো কি করে প্লেজ এ কি রোল ইন ডেভেলপিং ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড এগ্রিমেন্টস রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাচ এস পেটেন্টস, কপিরাইটস অ্যান্ড ট্রেডমার্কস, ঠিক আছে। উইপো বেসিক্যালি কি করে,
ইন্টারন্যাশনাল ট্রিটি এবং এগ্রিমেন্ট তৈরি করে যেগুলো তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির সাথে রিলেটেড, যেমন ধরো পেটেন্ট হয়ে গেল, কপিরাইট হয়ে গেল, ট্রেডমার্ক হয়ে গেল। ঠিক আছে, দিস এগ্রিমেন্টস হেল্প ক্রিয়েট এ ইউনিফর্ম লিগাল ফ্রেমওয়ার্ক এবং ডিফারেন্ট কান্ট্রিজ, মেকিং ইট ইন্ডিভিজুয়াল ইজিয়ার ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেস টু প্রোটেক্ট দেয়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টি গ্লোবালি। মানে এই বেসিক্যালি এমন একটা লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করবে যেটা ইউজ করে বিভিন্ন দেশে যারা আছে তোমার লোকজন, তারা কিন্তু নিজের যেসব ক্রিয়েটিভিটি আছে এবং ইনোভেশন আছে সেটাকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, গ্লোবালি মানে প্রত্যেকটা দেশের লোকই উইপো ইউজ করে নিজের জিনিসটাকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট ফাংশন অফ উইপো ইজ টু প্রোভাইড গ্লোবাল আইপি সার্ভিসেস। ইট অ্যাডমিনিস্টার সিস্টেম লাইক দ্য পেটেন্ট কর্পোরেশন, মাল্টি সিস্টেম ফর ল্যান্ডমার্কস। ঠিক আছে, অত দরকার নেই। Furthermore, WIPO also works towards dispute resolution by offering arbitration and mediation services for international IP conflicts, especially in DNS disputes. মানে ধরো যদি এরকম হয়ে যায়, উইপো এখানে কাজ করতে পারে। এই এক্সাম্পল গুলো বলবে যেটা আমি বলছি। ফর এক্সাম্পল ধরো দুটো ওয়েবসাইটের ডোমেন নেম যদি সেম হয়ে যায়, তখন কিন্তু ডোমেন নেমের ডিসপিউট হয়ে যায়। ফর এক্সাম্পল ধরো একটা ওয়েবসাইট আছে www.1234 xyz.com, তারপর ধরো আরেকটা ওয়েবসাইটে ওরকম বানালো যার ডিএনএস এর নেমটা সেম হয়ে গেল, সেটাও ধরো 1234 xyz.com-ই নাম। তো যদি এরকম হয় তাহলে তো ডিএনএস এর ডিসপিউট হয়ে যাবে, সেম নেম যেহেতু ওয়েবসাইটে। তো তখন এরকম ক্ষেত্রে উইপো আসে, এসে সব কিছু দেখে থেকে ওই যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে ওটা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে অ্যাসাইন করে। তো এরকম ভাবে আর কি। ঠিক আছে, এবং উইপো অ্যাওয়ারনেসও জেনারেট করা, লোকেদেরকে বলে যে ভাই তোমাদের নিজস্ব প্রপার্টিকে প্রোটেক্ট করা খুবই দরকারি, যাতে কেউ ক্লেম না করে নেয়। ঠিক আছে, এসবই। তারপর হচ্ছে উইপো মেনলি তোমার এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করাতেই মেনলি তার মেন কাজ। সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে প্যাসিভ অ্যাটাক এবং অ্যাক্টিভ অ্যাটাক। ঠিক আছে, অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে মোর ডেঞ্জারাস কম্পেয়ার টু প্যাসিভ অ্যাটাক। তো আমি প্যাসিভ অ্যাটাকটার ব্যাপারে আগে বলছি, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, তো এবার যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক এবং অ্যাক্টিভ অ্যাটাক। এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা নিয়ে আলোচনা করবো। তো দেখো, প্যাসিভ অ্যাটাকস কিরকম। তো দেখো, প্যাসিভ অ্যাটাক হচ্ছে তোমার বেসিক্যালি এমন টাইপের অ্যাটাক যেখানে কোনো একটা অ্যাটাকার যে আছে সে বেসিক্যালি দুটো সেন্ডার আর রিসিভারের মাঝখানে যে কমিউনিকেশন চ্যানেলটা আছে সেটার মধ্যে ঢুকে যায় এবং ওদের মধ্যে যেসব জিনিসগুলো হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেগুলো মনিটর করে। ঠিক আছে, তার মানে জাস্ট লিসেন্স টু দ্য কমিউনিকেশন, বাট কিছু অল্টার করে না। ফর এক্সাম্পল, ও ধরো আমি আরেকজনকে কোনো মেসেজ পাঠাচ্ছি, এবার যে থার্ড পার্টি আমাদের চ্যানেলে ঢুকে আছে সে কিন্তু মেসেজটাও দেখতে পাচ্ছে কি যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, কি কি কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে যাচ্ছে, কোন নেটওয়ার্কের থ্রু দিয়ে, সব দেখতে পাচ্ছে। বাট ও মেসেজটা নিয়ে কিছু ছেড়ছাড় করছে না। মানে এরকম করছে যে ও মেসেজটাকে নিয়ে নিল, নিয়ে ওটাকে চেঞ্জ করে পাঠিয়ে দিল, ওইটা করছে না। এটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। ঠিক আছে, এই জিনিসটাকে ইংলিশে বলা হয় ইভসড্রপিং। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে এরম টাইপের অ্যাটাক যেখানে যে অ্যাটাকার সে এবার কাজ করে। মানে এবার সে কি করছে, কমিউনিকেশন চ্যানেলের মধ্যে আছে। প্যাসিভ অ্যাটাক কি করতো, মেসেজটা দেখতো বাট কিছু করতো না। এবার এই মালটা কি করবে, মেসেজটাকে মডিফাই করে দেবে, ট্যাম্পার করে দেবে। ঠিক আছে, ধরো আমি ওকে ভালো কথা লিখেছি, ও এখানে ট্যাম্পার করে ওকে গালাগালি কিস্তি ঢুকিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার ওটা দেখে ভাবছে যে আরে এ তো আমার গালাগালি দিচ্ছে, মানে মেসেজটাকে মডিফাই করে দিল বা এরকম ইয়ে করে দিল। এর বিভিন্ন টাইপের অ্যাটাক হয়, যেমন ধরো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ইচ্ছা করে ধরো তুমি কারোর ওয়েবসাইটে লোকেরা ট্রানজ্যাকশন করছে, এবার তুমি ইচ্ছা করে বটস ইউজ করে ওয়েবসাইটটা এত ওভারলোড করে দিলে ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে গেল আর কেউ কারো কাজ করতে পারলো না। দ্যাটস দ্য ডস অ্যাটাক। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। বাট ডস অ্যাটাক লিগাল, বিকজ অনেক সময় দেখবে কলেজের ওয়েবসাইটেই হয়, যখন রেজাল্ট বেরোয় যেদিন, সেদিন দেখবে একসাথে সবাই যেহেতু লগ ইন করে ঢুকতে চায়, সেই কারণে তো তোমার ওই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে